বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় ৮ অনুশূন্য ৮.২ থেকে তোমাদের উপপাদ্য আলোচনা করব। সেই উপপাদ্যটি আলোচনা করার আগে আমি কিছু বেসিক ধারণা এখান থেকে নিব, যেগুলো আসলে না জানলেই নয়। এখন দেখো, এখানে হচ্ছে বৃত্ত চাপ, একটি কথা আছে। তা আমি যদি বৃত্তের চাপই না চিনি, তাহলে আমার উপপাদ্য করতে গেলে ঝামেলা হবে। সেক্ষেত্রে বলা আছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয়। এখন আমি সেটা যদি চিত্র না দেখাই তাহলে হয়তো বা বুঝবা না। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে পরিধির অংশ চাপ বলা হয়। তাহলে আমি ধরলাম এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা এ বি। তাহলে এ বি এখানে একটা চাপ। এখন এ বি কোন দিকে, উপর দিকে নাকি নিচের দিকে? আমি ধরলাম এদিকে একটা আছে, তাহলে এ আর বি একটা চাপ হবে, আর এ বি একটা চাপ হবে। এখন উপরেরটাকে বলা হয় অধিচাপ আর নিচেরটাকে বলা হয় উপচাপ। তাহলে আমরা এগুলো মনে রাখবো, অধিচাপ উপচাপ। হ্যাঁ, এই যে উপরে যেটা সবচেয়ে বেশি অংশ এটা হচ্ছে অধিচাপ, আর যেটা কম আছে এটা হচ্ছে উপচাপ। তাহলে আমরা চাপ, এখানে চাপ শিখবো। চাপটা কি আসলে? এইটা এই যে বৃত্তের যে সার্কেলটা আছে, যে দৈর্ঘ্যটা আছে, এটাকে আসলে পরিধি বলা হয়। এই যে এখানে পুরা যে বক্ররেখাটা দেখছি, এই পুরা অংশটাকে আমরা পরিধি বলবো। এই পরিধির আসলে ক্ষুদ্র একটা অংশকে আমরা চাপ বলবো। সেক্ষেত্রে এ এবং বি এই বিন্দু যদি আমরা ইন্ডিকেট করি, তাহলে এ বি একটা চাপ আর উপরে একটা চাপ। তা আমরা যদি এটাকে এখানে একটু ভেঙে দেখাই, যেমন এ বি এখানে কিছু অংশ আছে, এখানেও কিছু অংশ, আমরা এটাকে আলাদা করে দিলাম। এ বি, এখানেও এ, এখানেও বি, আর এখানে দিলাম আর। তাহলে নিচের অংশটুকু কী চাপ? উপচাপ, আর উপরেরটা হচ্ছে অধিচাপ। আমাদের এগুলো মনে রাখতে হবে। এখন চাপ, দুইটা চাপের ভিতরে দেখো দুইটা বিন্দু সাধারণ আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এই দুইটা সাধারণ বিন্দু ছাড়া আসলে আর কোনো তাদের সাধারণ বিন্দু থাকবে না। এবং এখানে সাধারণ বিন্দু আমরা সবাই জানি যে একই বিন্দু। হ্যাঁ, তাদের এই প্রান্ত বিন্দুগুলোই এক হবে আর বাকিগুলো এক হবে না। ঠিক আছে, আমরা সবাই যেন মনে রাখি। এখন বৃত্তস্থ কোণ কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে। বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তো এইখান থেকে আমরা জানবো হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা জানবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো দুইটা কোণ আমাদের চিনতে হবে এবং দুইটা কোণের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। বৃত্তস্থ কোণ কি? বৃত্তের দুটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে সেট করলে এদের মধ্যবর্তী কোনো যদি কোণকে আমরা কোণ তৈরি করে, তাহলে সেই কোণকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ বা বৃত্তের অন্তর্লিখিত কোণ বলা হয়, যেটা বৃত্তের ভিতরের কোণ বলা হয়। তাহলে শর্ত হচ্ছে কি, বৃত্তের যে কোনো দুইটা জ্যা বৃত্তের উপরে আমরা যে কোণটা তৈরি করবে, তাহলে সেটা হবে বৃত্তস্থ কোণ। তো আমরা একটু দেখি এখানে বৃত্তস্থ কোণ কীভাবে তৈরি হয়। ধরো আমি এ বি এবং চাপ থেকেই কোণটা তৈরি করলাম, যেটা আর বিন্দুতে সেট করলো। তাহলে এইখানে একটা কোণ তৈরি করবো না? দুইটা জ্যা, একটা ধরো এ আর একটা জ্যা এবং বি আর একটা জ্যা, এই দুইটা জ্যা পরস্পর ছেদ করে দেখো এখানে একটা কোণ তৈরি করছে, এবং সেই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তা আমরা এটা যেন মনে রাখি, কারণ খুব কাজে লাগবে। হ্যাঁ, আর এই বৃত্তস্থ কোণটা কার উপর দণ্ডমান? এ বি চাপের উপর দণ্ডমান। যেই চাপ থেকে এটা তৈরি হয়েছে আমরা সেই চাপটার উপর দণ্ডমান বলবো। তাহলে এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডমান? এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এ বি চাপের উপর দণ্ডমান। আবার দেখো, আমরা এখান থেকে আরেকটা শিখবো, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আসলে একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলা হয়, এবং কোণটি বৃত্তের যে চাপের উপর দণ্ডায়মান হয় তাকে ওই চাপের উপর দণ্ডায়মান বলা হয়। যেটা আসলে এই যে এখানে এ বি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটা ওইটা এরকম দণ্ডায়মানই বলা হয়। তাহলে এখানে যদি আমি একটা চিত্র অঙ্কন করি, দেখো চিত্র অঙ্কন করার পর আমি ধরলাম এটা হচ্ছে কেন্দ্র। এখন এই কোনো একটা কোণ যদি এখানে তৈরি করে, ধরো এখানে একটা কোণ তৈরি করো থিটা, এ বি থেকে বা এ বি চাপের উপরে একটা কোণ তৈরি করবো কি থিটা। এই কোণটা কোথায় আছে? এই কোণটা যেহেতু কেন্দ্রে আছে, তাহলে আমরা বলবো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই কোণটা কার উপর দাঁড়ায় আছে? এ বি চাপের উপর দাঁড়ায় আছে। এই যে এটাকেই বলা হয় দণ্ডায়মান। তা আশা করি তোমরা সংজ্ঞাগুলো বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের উপরে যে কোণগুলো তৈরি হবে দুইটা জ্যায়ের সংযোগের মাধ্যমে, বা দুইটা জ্যায়ের সেদের কারণে যে কোণ তৈরি করবে পরস্পরকে সেট করলে, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ।
আর যেটা কেন্দ্রে কোণ তৈরি করবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এই দুটো আমরা মনে রাখবো, কারণ এই দুটার উপরেই আমরা দেখবো এই অধ্যায়ের বেশিরভাগই উপপাদ্যের কথাগুলো আসতেছে। আর চাপ সম্পর্কে আমরা জানবো, চাপ দুই ধরনের, একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে অধিচাপ। কোনটা উপচাপ কোনটা অধিচাপ সেটা আমরা সবসময় লক্ষ্য রাখবো। এখন আমি তোমাদের বইয়ের উপপাদ্য 20 যেটা সেটা করব। উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে, সুতরাং আমরা খুব ভালো করে শিখব এবং খুব সহজ। দেখো এখানে বলা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেটা আমি প্রথমেই বলেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমাদের চিনতে হবে, না চিনলে আসলে একটু কঠিন সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং এখানে শর্ত হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। যদি দুইটা আলাদা চাপের উপর থাকে সেক্ষেত্রে কিন্তু এই শর্ত প্রযোজ্য না। তাহলে আমাদের প্রথম ক্লুটা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কী হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি, আগে বৃত্ত অঙ্কন করি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমরা চিনব। এটা ধরো একটা বৃত্ত, যদিও সুন্দর হয় নাই, তবুও বৃত্তই ধরে আমরা কাজ করা শুরু করি। ধরো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি। এইটা দ্বারা আমরা এই বৃত্তটাকে দুইটা চাপে বিভক্ত করলাম, এটা উপচাপ, উপরটাকে অধিচাপ। এখন আমি এই ভি এই চাপের উপরেই দণ্ডায়মান দুইটা এখানে কোণ তৈরি করি, এটাকে আমরা কেন্দ্র ধরে নিই। তাহলে এখানে আমরা আরেকটা বিন্দুর নাম দিতে পারি, এখানে সি দিতে পারি। তাহলে এই যে বৃত্তে এখানে এ বি সি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, যেটা এ বি সি আমি বিশেষ নির্বাচন হিসেবে এখানে লিখেছি। আমরা জানি যে প্রশ্নটা যেটা থাকে সেটা যদি প্রতীকবিহীন হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, আর যেটা যদি প্রতীক যুক্ত করে ফেলি তখন সেটা বিশেষ নির্বাচন হয়ে যায়। তো এইখানে আমাদের এইটুকু হচ্ছে অঙ্কন। তো অঙ্কনের আমাদের প্রয়োজন হবে, এইটুকু হচ্ছে আমাদের অঙ্কন। তো এখন দেখো আমরা এটাকে বিশেষ নির্বাচনে যদি রূপান্তর দিই তাহলে কি হয়? মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি বৃত্তের, দেখো এ বি উপচাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে? এ বি একটি বৃত্ত, এখানে তার একটি উপচাপ বিসি। তাহলে এখানে উপচাপ এ বি হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম.এ. হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 8 অনুশীলনী 8.1 থেকে আলোচনা করব। আমরা জানি এই অধ্যায়টি বৃত্ত সংক্রান্ত, সুতরাং আমরা প্রথমেই যে উপপাদ্যটি পড়ব সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের উপপাদ্য 17। সেখানে বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। আবার দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। আমরা এই বৃত্তের উপপাদ্যটি পড়ার আগে বৃত্তের সম্পর্কে একটু জানি। হ্যাঁ, প্রথমে জানবো বৃত্ত কাকে বলে। আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো এটা নির্দিষ্ট বিন্দু, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটা বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তাহলে আমরা সেটাকে বৃত্ত বলি। ধরো এইখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুটা ঠিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এরকম একটা পথ যে অতিক্রম করে একটা আবদ্ধ ক্ষেত্র যদি তৈরি করতে পারে তখন আমরা এটাকে বৃত্ত বলি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই যে প্রত্যেকটা বিন্দু এখানে আছে তার প্রত্যেকটা বিন্দু দূরত্ব এখান থেকে আসলে সর্বদাই সমান হবে। কখনো এই কেন্দ্র থেকে এই যে সার্কেলটা তৈরি হয়েছে তার কোনো বিন্দু দূরত্ব কি হতে পারবে না? ভিন্ন হতে পারবে না। তাহলে শিখলাম আমরা বৃত্ত কি। বৃত্ত হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তখন আমরা তাকে
এবং অবশ্যই সেটা সমতলে হতে হবে। সমতলে কোনো একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তখন আমরা তাকে বৃত্ত বলবো। এখন বৃত্তের যেইটা নির্দিষ্ট বিন্দু আমরা জানি সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এখানে আমি যে নির্দিষ্ট বিন্দুটা ধরেছিলাম সেটাই মূলত কেন্দ্র। তাহলে এটাও আমাকে জানতে হবে যে কেন্দ্র কোনটা, কেন্দ্র ছিলাম। তারপর আমাকে যেটা জানতে হবে, দেখো এখানে যে ব্যাস এগুলার কথা বলা আছে। তো আমরা যদি যে ব্যাস না জানি তাহলে কিভাবে হবে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর, সেটা অবশ্যই ভিন্ন বিন্দু হইতে হবে। বৃত্তের যে কোনো দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাকে আমরা যে বলি। যেমন আমি যদি এই বৃত্তের উপরে দুইটা বিন্দুর সংযোগ ঘটাই, এখানে একটা বিন্দু মনে করলাম, এখানে একটা বিন্দু মনে করলাম, দুইটা বিন্দু সংযোগ ঘটালে যেটা হবে সেটাকে আমরা যে বলতে পারি, যে। হ্যাঁ, এখন কেন্দ্রগামী যে কোনো জ্যাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রগামী যে কোনো জ্যাকে বলা হয় ব্যাস। কেন্দ্রগামী, ভালো করে লক্ষ্য করো, কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ব্যাস বলে। যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাহলে আমরা তাকে বলবো ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি এইটুকু কেন্দ্র মনে করি তাহলে এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক, তাহলে এই পর্যন্ত হবে ব্যাসার্ধ, আবার এই পর্যন্ত হবে ব্যাসার্ধ। আবার সহজভাবে মনে রাখতে পারি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে আমরা সেটাকেও ব্যাসার্ধ বলতে পারি। এই কারণে ব্যাস এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তো আমরা এগুলো মনে রাখবো। তারপর আরও কিছু মনে রাখবো, সেটা হচ্ছে বৃত্তের ভিতরের বিন্দুকে আমরা অন্তঃস্থ বিন্দু বলবো, মানে এগুলো অভ্যন্তরে থাকে। আর বৃত্তের যে বাহিরের বিন্দুগুলো আছে এটি বহির্বিন্দু বলা হয়। তাহলে এগুলো আমাদের জানতে হবে কোন বিন্দুগুলো অভ্যন্তরস্থ বা অভ্যন্তরে আছে আর কোন বিন্দুগুলো বহির্ভাগে আছে, এগুলো জানতে হবে। যে বৃত্তের ভিতরে যে বিন্দুগুলো থাকে এটা হচ্ছে অভ্যন্তর বিন্দু, আর বাইরে যে বিন্দুগুলো থাকবে সেটা হচ্ছে বহির্ভাগ বা বহির্বিন্দু। তো এগুলো যদি আমরা জানি তাহলে বৃত্তের ভিতরটাকে আমরা কি বলবো? অভ্যন্তর, আর বাইরেটাকে বলবো বহির্ভাগ। এখন কোনো একটা বৃত্তের, দেখো কোনো একটা বৃত্তের এই অভ্যন্তর এবং বহির্ভাগ এর যে সংযোগ রেখাংশ আছে সেই সংযোগ রেখাটা বৃত্তের কেবল একটা বিন্দুতেই সে ছেদ করবে, একের অধিক বিন্দুতে সে কখনোই ছেদ করবে না। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে, আমরা এগুলা ভালো করে পড়ব। এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা চিত্র। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যার উপর লম্ব। তাহলে এই যে কন্ডিশনগুলো এখানে হলো, এই কন্ডিশনগুলো আমরা চিত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা প্রমাণ করব। সেক্ষেত্রে আমার একটা জ্যা লাগবে, সেটা অবশ্যই ব্যাস ভিন্ন হবে, এবং জ্যার মধ্যবিন্দু লাগবে, এবং মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ করব। তাহলে একটা চিত্র উপস্থাপিত হবে আমাদের। এখন আমরা জানি যে আমাদের এই উপপাদ্যে বিশেষ নির্বাচন থাকে, সাধারণ নির্বাচন থাকে। এখন সাধারণ নির্বাচন কোনটা? আমরা যদি প্রতীকবিহীন কোনো বর্ণনা করি তাহলে সেটাকে সাধারণ নির্বাচন বলা হয়। যেমন এটাই হচ্ছে সাধারণ নির্বাচন। দেখো এখানে কোনো প্রতীক ইউজ করা হয়নি। বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যার উপর লম্ব। এখন এখানে যদি প্রতীক ইউজ করা হয় তখন সেটাকে আমরা বলবো বিশেষ নির্বাচন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এখানে দেখো এই বর্ণনাটাকেই আমরা চলকের মাধ্যমে উপস্থাপন করেছি, তখন আমরা এটাকে বলবো বিশেষ নির্বাচন। তারপরে আমাদের প্রমাণের স্বার্থে অঙ্কনের প্রয়োজন হয়, আমরা সেটা করব। এখন চিত্র অঙ্কন করে আমরা সেটাকে উপস্থাপন করব। দেখো এখানে আমি একটা সুন্দর বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, এটা সুন্দর হয় নাই, আমি একটা সুন্দর বৃত্ত অঙ্কন করব। প্রথমে এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম। ধরো এটাই বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এখন এই বর্ণনার সাথে যদি মিল করে এটাকে অঙ্কন করি তাহলে কি হয়? দেখো বৃত্তের কেন্দ্র আমি বুঝলাম এটা কেন্দ্র, ব্যাস ভিন্ন কোনো জ্যা, তার মানে যেটা হবে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে না। তা কেন্দ্র দিয়ে গেলে সে ব্যাস হয়ে যাবে, তাহলে ব্যাস ভিন্ন। তাহলে কেন্দ্রের বাহিরে যে কোনো অবস্থা দিয়ে যেতে পারে, সেটা এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়েও যেতে পারে, ইচ্ছা মতো যে কোনো জায়গা দিয়ে সে যেতে পারে, শুধু কেন্দ্র দিয়ে যাবে না। এখন আমরা যেহেতু সবসময় স্বাভাবিক জিনিস দেখেই অভ্যস্ত, সেই কারণে আমরা এখানে ব্যাসটাকে নিচে অঙ্কন করব। ধরো এইখানে অঙ্কন করলাম আর মনে করলাম এবি একটা হচ্ছে জ্যা। এখন
এইখানে আমরা এটা আরেকটু উপরে আঁকি, দেখতে সুন্দর হবে। এটা ধরো কেন্দ্র, এখানে যে দিলাম, এটা হচ্ছে এ বি। তাহলে আমার বর্ণনা অনুসারে আমি এটুকু পেলাম কি, বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন কোনো যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ যার উপর লম্ব। এখন তাহলে আমার এই কেন্দ্র পেলাম, যে পেলাম, এখন আমার দরকার হচ্ছে যার মধ্যবিন্দু। আমি এইখানটাতে মনে করলাম যে এ বি এর মধ্যবিন্দু আছে এম, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুও পেলাম এ বি এর। এখন বলছে সংযোজক রেখাংশ। সংযোজক রেখাংশ কি, আমি এই ও থেকে এম পর্যন্ত একটা রেখে টেনে দিব, আর এটা কেন্দ্রকে আমরা ও ধরবো, এটা হচ্ছে সংযোজক রেখাংশ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে যে উপপাদ্য 17 আছে, সেই বর্ণনাটাকে এই চিত্রে এইভাবে উপস্থাপন করা যায়। এখন দেখো এখানে আবার আমরা পড়ি, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন, বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন কোনো যে, সেটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এ বি এর মধ্যবিন্দু এম এর সংযোগ রেখাংশ জ্যার উপর লম্ব। তাহলে এই ও এম যদি আমি সংযোগ করি, তাহলে এটা কি হবে, এ বির উপর লম্ব হবে। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে ও এম এ বির উপর লম্ব, এটা প্রমাণ করা। এখন দেখো এটা প্রমাণ করতে গেলে আমাদের জানতে হবে আসলে আমি কি প্রমাণ করতে চাই, তারপরে ওইটা প্রমাণ করতে আমার কি কি লাগবে। দেখো দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের যে কোণটা তৈরি হবে সেটা হবে সমকোণ। দেখো এই যে এখানে যে কোণটা তৈরি হবে, এখানে যে কোণটা তৈরি হবে, যদি আমি দেখাইতে পারি কোণগুলো 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে আমরা বলতে পারবো এই রেখাটার উপরে এই রেখাটা কি লম্ব। কারণ হচ্ছে দুইটা রেখা পরস্পর লম্বভাবে সেট করে তখনই যখন সেট করলে তাদের মধ্যবর্তী যে কোণটা তৈরি হয় সেটা সমকোণ তৈরি করে। সুতরাং আমাদের মূল টার্গেট হচ্ছে এই দুইটাকে সমকোণ দেখানো। বাট এই দুইটাকে সমকোণ দেখাইতে গেলে আমাকে আবার প্রথমে এটাকে সর্বসম দেখাইতে হবে। এখন দুইটা ত্রিভুজ না থাকলে কিন্তু সর্বসম দেখানোটা কষ্টকর হয়ে যায়। তা আমাদেরকে এইখানে এই অংশটুকু ত্রিভুজে রূপান্তর করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আর একটু অঙ্কনের প্রয়োজন হবে। সেই অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব অঙ্কন, এখানে ও এ, এই যে এইটুকু আর এখানে ও বি, এইটুকু যোগ করব। দেখো যোগ করার পরে আমাদের যে টার্গেটগুলো আছে আমরা সুন্দরভাবে ফিল আপ করতে পারবো। প্রথমে হচ্ছে দুইটা ত্রিভুজ তৈরি করে ফেললাম, সেখান থেকে আমরা এইটাকে সর্বসম করব। সর্বসম করার পর যদি দেখাইতে পারি দুইটাকে 90 ডিগ্রি করতে পারছি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দুইটা ত্রিভুজ সর্বসম করার টার্গেটই নিব। এখন সর্বসম করার আমাদের 4টা পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিগুলো মনে রাখবো। একটা হচ্ছে যদি আমি দেখাইতে পারি দুইটা ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে তারা সর্বসম। যদি আমি দেখাইতে পারি 3টা কোণই সমান, তাহলেও তারা সর্বসম। যদি আমি দেখাইতে পারি দুইটি বাহু একটি কোণ সমান, তাহলেও তারা সর্বসম। যদি দেখাতে পারি একটি কোণ দুইটি বাহু সমান, তাহলেও তারা সর্বসম। তার মানে সত্য হচ্ছে সর্বসম দেখাতে হলে আমাদের যে কোনো 3টা জিনিসকে যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে আমরা সেটাকে সর্বসম বলতে পারবো। এখন খুব সহজে এটাকে আমরা সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এখানে বিশেষ নির্বাচনটা যেটা লিখবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা এ বি এবং ওই জ্যার মধ্যবিন্দু এম ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যার উপর লম্ব অঙ্কন ও এ ও বি যোগ করি। যেহেতু আমাদের প্রমাণের জন্য অঙ্কনের প্রয়োজন, সুতরাং আমরা সেই অঙ্কনটাকে করে ফেলব। এখন আমরা এটাকে প্রমাণ করব। দেখো প্রমাণটা কিভাবে হয়। আমরা প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম করা। তাহলে দুইটা ত্রিভুজ কি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম। আমরা দুইটা ত্রিভুজ পেলাম। এই দুইটা ত্রিভুজ থেকে এখন 3টা জিনিস আমি সমান দেখাবো, খুব সহজেই দেখাতে পারি। দেখো ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। কেন? দেখো দুইটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। কারণ কি, আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে তাকে বলা হয় ব্যাসার্ধ। আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে ও এ এবং ও বি কি সমান। আমরা তাহলে সাইড নোটটা এখানে দিয়ে দিতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো আমরা আরেকটা বলতে পারি যে এ এম সমান সমান বি এম, এ এম সমান সমান বি এম। কেন বলতে পারি? দেখো আমার প্রশ্নে বলা আছে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু সবসময় একটা রেখাকে কি করে সমান দুই ভাগে
বিভক্ত করে। তাহলে এটা শর্ত হচ্ছে এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, আরেকটা দরকার। দেখো এই ও এম বাহুটা এই ত্রিভুজেরও এই ত্রিভুজেরও। তা আমরা জানি একটা বাহু যদি উভয় ত্রিভুজের হয় তখন সেই বাহুটাকে সাধারণ বাহু বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি ও এম সমান সমান ও এম। কারণটা কি? এটা হচ্ছে সাধারণ বাহু। আশা করি তোমরা এই তিনটা জিনিস কিভাবে সমান হলো সেটা বুঝতে পেরেছো। আর এই সাইড নোটগুলো আসলে মুখস্থ করতে হয় না, এটা বুঝে বুঝি লেখা যায়। তো তোমরা সেই চেষ্টাটাই করবা কিভাবে এগুলো আমরা মুখস্থ না করে লিখতে পারবো, আমাদের মাথা থেকে আসবে, হ্যাঁ, ধারণাগুলা। তো আমরা এইভাবে এটাকে লিখতে পারি। এখন দেখো এখানে তিনটা জিনিস যখন সমান পাওয়া গেছে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা কি সর্বসম। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। দেখো একটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন আর তার কোনো কিছু কি থাকে না, অসমান থাকে না। তাহলে আমি বলতে পারবো এই দুইটা কোণ কি সমান। যেহেতু আমার টার্গেটই হচ্ছে এখানে, তাহলে আমি বলতে পারি যে অতএব ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ, এই দুইটা কোণ সমান। এখন দেখো তোমাদের বইয়ে যেভাবে করছে আমি সেটা করবো না, আমি একটু ভিন্নভাবে করবো। এখানে বলা আছে বইয়ে যে এই কোণ দুটা রৈখিক যুগল এবং তার সরলকোণ। আর সরলকোণ যেহেতু 180 ডিগ্রি, তাহলে তাদের অর্ধেক সমান করলে 90 ডিগ্রি করে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা কোণের পরিমাপ কত, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হইলেই তো আমরা বুঝতে পারি যে এটা একটা লম্ব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এটা একটু যদি ভিন্নভাবে করি, এখানে লিখতে পারি যে আবার, এখানে আমি লিখতে পারি আবার এ এম বি কোণ সমান সমান কয় সমকোণ, এক সরলকোণ। আমরা সবাই এখান থেকে স্পষ্ট দেখি যে এই দুইটা হচ্ছে এক সরলকোণ, কারণ এই কোণটাকে আমি ইন্ডিকেট করতেছি। আমরা জানি যে কোনো একটা দুইটা সরলরেখা যে পরস্পর ছেদ করে কোনো বিন্দুতে, তাহলে যেই কোণটা তৈরি হয় সেটা হচ্ছে সরলকোণ। তাহলে আমি এখানে এ এম আর বি এম যদি এখানে শতবিন্দু ধরি, তাহলে যে পুরো কোণটা তৈরি হবে একটা সরলকোণ, আর সরলকোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো আমি এখানে কি করতে পারি, এ এম বি কোণকে আমি যদি দুই ভাগে বিভক্ত করি, একটা হবে ও এম এ কোণ প্লাস আর একটা হবে ও এম বি কোণ সমান সমান 180 ডিগ্রি। দেখো, বা এখন আমরা এখানে ও এম এ কোণের পরিবর্তে ও এম বি কোণ রিপ্লেস করতে পারি, অথবা এটার পরিবর্তে এটা থেকে, যেহেতু আমরা জানি দুইটা কোণই সমান, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ও এম এ কোণ প্লাস ও এম এ কোণ সমান সমান 180 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে ও এ এম কোণ ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ হচ্ছে সমান। তাহলে আমরা কি করতে পারি দেখো, বা বলতে পারি টু ও এম এ কোণ সমান সমান এখানে বলতে পারি 180 ডিগ্রি। এখন দেখো এই 2 দিয়ে যদি 180কে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই, ও এম এ কোণ সমান সমান 90 ডিগ্রি। দেখো তো 90 ডিগ্রি করতে পারছি কিনা এই কোণটা। তাহলে আমরা বলতে পারি এখানে যে অতএব ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ সমান সমান 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি। আর আমরা জানি যে 90 ডিগ্রি যদি প্রমাণ করা যায় বা দেখানো যায় একটা দুইটা রেখার ছেদবিন্দুর যে কোণটা, সেই কোণটা, তাহলে আমরা বলতে পারি দুইটা রেখা পরস্পর কি লম্বভাবে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি যে অতএব ও এম লম্ব হচ্ছে এবি। এখন আমরা এটাকে বলে দিব যে সুতরাং বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। শেষ লাইনটা আমরা লিখে প্রমাণিত বলে দিব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। আমরা উপপাদ্য বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, কেউ যেন মুখস্থ না করি। মুখস্থ করলে আসলে উপপাদ্যগুলো বেশি দিন থাকে না। এখন আমি তোমাদের বইয়ের উপপাদ্য 18 নাম্বার এটা করব। এটাতে কি বলা আছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে শর্তটা কি, বৃত্তের সকল সমান হইতে হবে যেগুলা, যদি যেগুলো সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। কেমন, এখানে দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, সে বৃত্তে দুইটা সমান জ্যা আমি মনে করলাম, একটা এবি আর একটা হচ্ছে সিডি, আর কেন্দ্রটা হচ্ছে ও।
যদি এবি এবং সিডি সমান হয় তাহলে তারা ও থেকে সমান দূরে আছে, এটি আমাদের দেখাতে হবে। শুধু এবি এবং সিডি না, যত সমান জে আছে আসলে প্রত্যেকটা জে কি থাকে, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে থাকে। এখন দেখো এখানে আমি বিশেষ নির্বাচনটা লিখে রেখেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি এবং সিডি দুটি সমান জে। প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জেদ্বয় সমদূরবর্তী। এখন এটা করার জন্য আমার কিছু অঙ্কনের প্রয়োজন হয়, তো সেটা আমরা করে নিব। অঙ্কন, তাহলে অঙ্কন কি, এখানে দেখো এখানে ও ই আর ও এফ দুইটা লম্ব অঙ্কন করব আমরা। প্রথমে কি ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি। ও ই লম্বটা কার উপরে, এবুর উপরে অঙ্কন করব, আর ও এফ লম্বটা কার উপরে অঙ্কন করব, সিডির উপরে অঙ্কন করব। তাহলে আমরা কি বলবো যে ও থেকে, এখানে লিখবো আমরা অঙ্কনে যে ও বিন্দু থেকে এবি এবং সিডি এর উপরে যথাক্রমে ই এবং এফ লম্ব অঙ্কন করি। এখন দেখো এইটা লম্ব অঙ্কন করলে কিন্তু আবার শেষ না, অঙ্কন আরও প্রয়োজন আছে। কেন, দেখো এই দুইটাকে যদি আমি সমান দেখাইতে চাই তাহলে আমাদের ত্রিভুজের প্রয়োজন হবে, কারণ ত্রিভুজকে আমি সর্বসম করলেই বলতে পারবো এই দুজন সমান। এখন দেখো 17 নম্বর উপপাদ্যে আমি এদিকে ত্রিভুজ অঙ্কন করেছিলাম, কেন, এখানে দুইটা কোণের সাথে সম্পর্ক ছিল, তাই এই দুইটা ত্রিভুজ অঙ্কন করলে এই কোণ দুইটা পাওয়া যায়। এখন যদি আমি এদিকে সংযোগ করি তাহলে কি এই বাহুটা পাওয়া যাবে, পাওয়া যাবে না। ওই বাহুটাকে পাওয়া যাবে এমন একটা জায়গায় আমাদের ত্রিভুজ দুটো অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমি যদি ও সি ও ডি ও এ ও বি যে কোনো এক পাশে যোগ করি তাহলে এই বাহুটার সাথে সম্পর্ক পাওয়া যাবে যে কোনো দুইটা ত্রিভুজের। তা সেই ক্ষেত্রে আমি দেখো এখানে কি করতে পারি, এই ও এ আর ও সি যোগ করতে পারি। দেখো ও এ, তাহলে অঙ্কনটাতে আমি কি লিখবো, আরও লিখবো হচ্ছে যে ও কমা এ এবং ও কমা সি যোগ করে পাই বা যোগ করি, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে এইটুকু হলো আমাদের অঙ্কন। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ, তা প্রমাণটা কিভাবে করব, দেখো আমাদের এখন দরকার হচ্ছে যে দুইটা ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করেছি সেই দুইটা ত্রিভুজকে সর্বসম করা, এই দুইটা ত্রিভুজ। বাট এই দুইটা ত্রিভুজ সর্বসম করতে গেলে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে ও এ আর ও সি হচ্ছে সমান, আর যেহেতু আমি এইটার উপর এটা লম্ব অঙ্কন করেছি তাহলে আমরা বলতেই পারি যে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও কি সমকোণ। তাহলে এইটাও সমকোণী ত্রিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজ, এখানে ও এ ও সি হচ্ছে অত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর যে কোনো দুইটা অংশ সমান দেখাতে পারলে আমরা সর্বসম বলতে পারি, কিন্তু এখানে ও এ ও সি ছাড়া আর কোনো কিছু সমান দেখানো যাচ্ছে না। এই জন্য আমাকে এই যে এ ই এবং সি এফ এই দুইটাকে সমান প্রথমে করে নিতে হবে। যদি এই দুইটা সমান করে নিতে পারি তাহলে আমি পরে সর্বসম করে দিতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখব যে যেহেতু দেখো যেহেতু ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, দেখো ও ই এ বির উপর লম্ব, ও এফও কি সিডির উপরে লম্ব। আমরা জানি যে কেন্দ্র থেকে জে এর উপরে অঙ্কিত লম্ব ওই জেকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এ ই সমান সমান বিই এবং কি বলতে পারি সি এফ সমান সমান ডিএফ। সাইড নোটটা কি হবে, কেন্দ্র থেকে কোনো জের উপর অঙ্কিত লম্ব সে জেকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা তোমরা এখানে সাইড নোটে লিখে দিবে, এই যে এখানে সাইড নোটে লিখে দিবে, কেন্দ্র থেকে কোনো জের উপর অঙ্কিত লম্ব সে জেকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার আমরা এই পাশে লিখে দেখাই যে কেন্দ্র থেকে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব জেকে
সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আশা করি সাইড নোটটা অনেক বড়, বাট মনে রাখা খুব সহজ। তাহলে কি হচ্ছে, এই সমান বি, সি এফ সমান ডিএফ হবে। কারণটা হচ্ছে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো, যদি এইটা সমদ্বিখণ্ডিত হয়, দেখো আমার এই অংশটা নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমি বলতে পারি কি, যে অতএব এই সমান সমান হাফ অফ এ বি, এবং দেখো সি এফ সমান সমান হাফ অফ সিডি। দেখো একই ক্ষেত্রে কিন্তু বি সমান সমান হাফ অফ এ বি, আবার ডিএফ সমান সমান হাফ অফ সিডি, কিন্তু আমি এই বি ডিএফ কেন নেই, কারণ হচ্ছে এই দিকে আমি ত্রিভুজ আঁকি নেই, সুতরাং ওই দিকে আমার নেওয়া দরকার নাই। দেখো আমরা তাহলে এই অংশটুকু বলতে পারি, এই হচ্ছে এ বির অর্ধেক, আবার সিএফও হচ্ছে সিডির অর্ধেক। দেখো এটা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা কি এ বির অর্ধেক, সিএফটাও ঠিক সিডির অর্ধেক। আবার আমরা কি জানি দেখো তো, আবার আমরা প্রশ্নে ধরেই নিয়েছিলাম যে দুটা কি সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সমান সমান সিডি। এটা কি ছিল আমাদের ধরা, তাহলে আমরা এটা কল্পনা বলতে পারি। এখন আমরা যদি উপপক্ষে হাফ দিয়ে গুণ দিই, দেখো কি হয়, হাফ অফ এ বি সমান সমান হাফ অফ সিডি। এখন দেখো হাফ অফ এ বি সমান সমান কি আছে আমাদের এই, অতএব এই সমান সমান কি বলতে পারি, সি। দেখো আমরা সুন্দর করে এখান থেকে বের করতে পারছি যে এই এবং সিএফ সমান। এখন আমরা এটাকে প্রমাণ করতে পারি। এখন দেখো আমি যেহেতু বলেছি ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটা আমরা এই পর্যন্ত মুছে দিচ্ছি জায়গারভাবে। তো আমরা যে কোনো দুইটাকে কি করতে পারি, সমান দেখাই দিতে পারলি হয়। এখন দেখো এখানে যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এ, বা সমকোণী ত্রিভুজ তোমরা উল্লেখ করে দিতে পারো। আচ্ছা সমকোণী ত্রিভুজ উল্লেখ করো, এফ ত্রিভুজ ও এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, বা তোমরা বলতে পারো ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজ হতে পাই, যেটা তোমাদের ইচ্ছা। ত্রিভুজের মধ্যে কি হয়েছে ঘটনা, দেখো আমি যদি অত্রিভুজ বলি ও এ কে, তাহলে এখানে বলো অত্রিভুজ ও এ সমান সমান অত্রিভুজ ও সি, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম। এটারও সাইড নোট হবে কি, একই বৃত্তের ব্যাসার্ধ। এই অতিভুজটাও দেখো এই বৃত্তের ব্যাসার্ধ, আর ওসিটাও কি এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ ও এর সমান সমান অতিভুজ ওসি, কি কারণে, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো আমরা তো উপরে প্রমাণ করেই নিচ্ছি যে এই সমান সমান সিএফ, তাহলে এখন বলতে পারি যে এবং এ ই সমান সমান সিএফ। দেখো আমরা এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটা জিনিস সমান দেখালে আমরা বলছি সর্বসম। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে ত্রিভুজ, আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ ও এ ই সর্বসম, এটা সর্বসমের চিহ্ন, ত্রিভুজ ও সি এফ। এখন এটা কোন উপপাদ্য অনুসারে হয়েছে সেটা এখানে লিখে দিবা। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে এখানে লিখে দাও যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে, এখন আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ যখন সর্বসম করে ফেলি, তখন তার সদৃশ সকল অংশগুলোই সমান হয়ে যায়। যেহেতু আমাদের ওই এবং ওএফটা টার্গেট, তাহলে আমি এখানে লিখে দিব যে অতএব ও ই সমান সমান ওএফ। এখন দেখো ঘটনা, এই ওই ওএফটা কি, দেখো ওই ওএফটা হচ্ছে এই যা দূরত্ব নির্দেশ করছে কেন্দ্র থেকে। যেহেতু সমান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি সুতরাং যেহেতু ও ই এবং ওএফ এ বি এবং সিডি যা দ্বয় হতে দূরত্ব নির্দেশ করে, সুতরাং এ বি এবং সিডি যা দ্বয় কি পরস্পর
সমদূরে অবস্থিত। এটি এখন লিখে দেবে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমি বারবার বলছি উপপাদ্য বুঝে পড়তে হয়, আর যদি বুঝে একবার পড়ে ফেলতে পারো তাহলে তোমার অনেক দিন মনে থাকে এবং সেটা আসলে তুমি যে কোনোভাবে প্রয়োগ করতে পারবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদেরকে খুব উপকার করবে। তোমরা এই ভিডিওটা যদি একবার দেখে না বোঝো বারবার দেখার চেষ্টা করবে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।